নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। নরকের নোটবুক পরিবারের চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভূতের গল্প শুনতে ছোট বড় সকলেরই ভালো লাগে, তাই একটি খুব ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম কালীকুঠির অভিশপ্ত রহস্য। লিখেছেন অয়ন তালুধি। আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। আজকের গল্প পাঠে প্রীতম, গল্পের সূত্রধার আমি রনিত, এবং বিভিন্ন চরিত্রে সন্দীপ, সায়ন, সুমন, গৌরব। শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের ভৌতিক গল্প কালীকুঠির অভিশপ্ত রহস্য। গ্রামের নাম মাধবপুর। এই গ্রামের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এক অন্ধকার অধ্যায়। প্রায় 100 বছর আগে ব্রিটিশ আমলের শেষ দিকে এই গ্রামে বাস করতেন জমিদার কালীপ্রসাদ রায় চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ, কিন্তু তার বিপুল সম্পদ ও ক্ষমতার কাছে সবাই নতজানু হতো। গ্রামের পশ্চিম প্রান্তে বিশাল জমি জুড়ে তিনি তৈরি করেছিলেন এক ভয়ঙ্কর সুন্দর বাড়ি, নাম কালীকুঠি। কালীপ্রসাদের পরিবার নিয়ে নানা রহস্য ছিল। তার প্রথম স্ত্রী মারা যান অত্যন্ত অল্প বয়সে, গর্ভাবস্থায়। গ্রামের বৃদ্ধরা এখনো বলে সে মৃত্যুর পিছনে কালীপ্রসাদের হাত ছিল। তার দ্বিতীয় বিবাহ হয়েছিল এক তরুণীর সাথে, যে মাত্র 18 বছরের ছিল যখন কালীপ্রসাদের বয়স 50 পার করেছে। এই দ্বিতীয় স্ত্রীর গল্পই সবচেয়ে ভয়ঙ্কর। সে কালীকুঠির দক্ষিণের ঘরে আত্মহত্যা করেছিল। কথিত আছে সে গলায় দড়ি দিয়ে ঝুলে মরার আগে একটা ডায়েরি লিখে গেছিল, যেখানে সে অভিযোগ করেছিল কালীপ্রসাদের অত্যাচারের কথা। কিন্তু সেই ডায়েরি কখনো পাওয়া যায়নি। কালীপ্রসাদের মৃত্যুর পর তার একমাত্র পুত্র অরুণ রায় চৌধুরী বাড়ির মালিক হয়, কিন্তু অরুণের জীবনেও ট্র্যাজেডি থাবা বসায়। 1966 সালের ভয়াবহ দাঙ্গার সময় অরুণের স্ত্রী ও 2 সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকেই অরুণ মানসিকভাবে ভেঙে পড়ে। গ্রামবাসীরা বলে এক রাতে অরুণ কালীকুঠির দোতলার ঘরে গিয়ে আত্মহত্যা করে, কিন্তু তার মৃত্যুর ধরন ছিল অত্যন্ত অস্বাভাবিক। তাকে পাওয়া যায় ঘরের মাঝখানে বসে থাকা অবস্থায়, চোখ দুটো উপড়ে ফেলা, গলায় কালো দড়ির দাগ, আর মুখে এক ভয়ঙ্কর হাসি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার হাতে ছিল একটা রক্তাক্ত ডায়েরি, সম্ভবত তার মায়ের সেই হারানো ডায়েরি। এরপর থেকে কালীকুঠি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। গ্রামবাসীরা বলে রাত হলে বাড়ি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, কখনো শিশুর কান্না, কখনো নারীর চিৎকার, আবার কখনো বা কারো নাম ধরে ডাকার আওয়াজ। কেউ সাহস করে বাড়িটায় ঢোকার চেষ্টা করলে সে আর ফেরে না। এমনকি বাড়ির আশেপাশে যেতেও লোকেরা ভয় পায়। বর্তমান সময়ে শাওন এবং তার 2 বন্ধু রানা ও জয় কলেজের গ্রীষ্মের ছুটিতে তারা শাওনের মামাবাড়ি বেড়াতে এসেছে, যাই মাধবপুর গ্রামেই অবস্থিত। এক বিকেলে চায়ের দোকানে বসে তারা গ্রামের ইতিহাস শুনছিল। দোকানের মালিক হরি কাকু, যার বয়স এখন 70 পার করেছে, সে কালীকুঠির গল্প বলছিল। সেই বাড়িতে ঢুকলে আর ফেরা যায় না বাবারা। হরি কাকু গলার স্বর নিচু করে বলল, আমার ছেলেবেলায় 3 জন যুবক ঢুকেছিল, তারা 3 জনই। শাওন কথা শুনে হেসে উড়িয়ে দেয় আর বলে যে, এসব গল্প শুধু অন্ধবিশ্বাস কাকু, আজকালকার যুগে এগুলো মানে না মানুষ। রানা, যে সব সময় অ্যাডভেঞ্চার পছন্দ করে, উত্তেজিত হয়ে বলল, আমরা কাল রাতে যাব কালীকুঠিতে, দেখব আসলেই কিছু আছে কিনা। জয়
যে তিনজনের মধ্যে সবচেয়ে ভীতু বলল, তোমরা পাগল নাকি? লোকেরা এত বছর ধরে যে গল্প বলে আসছে তা মিথ্যে হবে কেন? কিন্তু শাওন ও রানার জিদের কাছে জয়ের আপত্তি টিকল না। তারা ঠিক করল পরের রাতেই তারা কালীকুঠিতে যাবে। পরের দিন সকাল থেকেই তারা প্রস্তুতি নিতে শুরু করল। শাওন একটা ডিজিটাল ক্যামেরা আর ভিডিও ক্যামকর্ডার এনেছিল। রানা নিয়ে এলো তিনজনের জন্য শক্তিশালী টর্চ লাইট। জয় যদিও ভয় পাচ্ছিল, তবু সে কিছু রসদ যেমন বিস্কুট, চকলেট আর জলের বোতল জোগাড় করল। সন্ধ্যা নামতেই গ্রামের পরিবেশ বদলে যেতে শুরু করল। আকাশে কালো মেঘ জমা হচ্ছিল, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ ছিল না। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল, পচা ফুলের গন্ধের সাথে মিশে যেন পচা মাংসের দুর্গন্ধ। রাত 9টা বাজতে না বাজতেই তারা রওনা দিল। শাওনের মামা বাড়ি থেকে কালীকুঠির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। পথে তারা কাউকে দেখল না। গ্রামের লোকেরা রাত হলে বাড়ির ভেতরেই থাকে, বিশেষ করে কালীকুঠির দিকে তো কেউ যায়ই না। পথ চলতে চলতে জয় বলল, তোমরা কিছু শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। শাওন ও রানা থমকে দাঁড়ালো। চারদিকে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু একটা অস্বস্তিকর অনুভূতি তাদের পেয়ে বসল। এসব ভয় দেখানোর চেষ্টা করছো নাকি? জয় ধমক দিল। না, সত্যি মনে হচ্ছিল। তাদের কথা শেষ হওয়ার আগেই দূরে কালীকুঠির ছায়া দেখা গেল। বিশাল গেট, ভাঙা দেয়াল আর অন্ধকারে ডুবে থাকা সেই ভয়ঙ্কর স্থাপত্য, সব মিলিয়ে দৃশ্যটা সত্যিই ভীতিপ্রদ। গেটের সামনে দাঁড়াতেই তাদের শরীর শিউরে উঠল। গেটটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল, যেন কেউ ভেতর থেকে তাদের স্বাগত জানাচ্ছে। এটা কি? জয় চিৎকার করে উঠল। শাওন যদিও ভয় পেয়েছে, তবুও বলল, বাতাসে দরজা নড়ছে, এসব অন্ধবিশ্বাস। তারা ভেতরে ঢুকল। বাড়ির সামনের উঠোনে জঙ্গল জন্মেছে। মাঝখানের পথটা এখনো স্পষ্ট, যেন কেউ নিয়মিত এ পথে হাঁটে। মূল দরজাটা হালকা খোলা ছিল, কাঠের ফ্রেমের রক্তের মতো লাল দাগ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল দরজার সামনের পায়ের ছাপ, ছোট্ট শিশুর পায়ের মতো, কিন্তু সেগুলো পিছনের দিকে হাঁটছে। রানা ফিসফিস করে বলল, এখানে কিছু একটা ঠিক নেই। শাওন এবার স্বীকার করল, হ্যাঁ, এটা স্বাভাবিক নয়। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরের অবস্থা ছিল আরও ভয়ঙ্কর। পুরনো আসবাবপত্র, ধুলোয় ঢাকা পর্দা, দেয়ালে ঝুলছে জমিদার পরিবারের পুরনো ছবি। সবচেয়ে ভয়াবহ ছিল সেই ছবিগুলো। প্রতিটা ছবিতে মুখগুলো কেটে ফেলা হয়েছে, শুধু কালীপ্রসাদের ছবিটাই অক্ষত। হঠাৎ শাওনের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। ভিউ ফাইন্ডার এসে দেখল ছবির ফ্রেম থেকে রক্ত ঝরছে। তোমরা এটা দেখছো? শাওন কাঁপতে কাঁপতে বলল, কিন্তু অন্য দুজন কিছুই দেখতে পেল না। তখন শাওন বুঝল এটা শুধু ক্যামেরাতেই দেখা যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিল দোতলায় উঠবে। সিঁড়ি ভাঙা, প্রতিটি ধাপে শব্দ হচ্ছিল, ক্যাচ ক্যাচ। কিন্তু সমস্যা হলো শব্দটা শুধু তাদের পায়ের শব্দ নয়, মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিচ্ছে। দোতলার প্রধান ঘরে ঢুকেই তারা দেখল ঘরের মাঝখানে একটা পুরনো চেয়ার, যেন কেউ সদ্য সেখান থেকে উঠে গেছে। চেয়ারের পাশে একটা ভাঙা আয়না। জয় আয়নার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এটা কি? আয়নায় আমাদের প্রতিফলন নেই। সত্যিই তাই। আয়নায় শুধু খালি ঘর দেখা যাচ্ছিল, তাদের তিনজনের কোনো প্রতিফলনই ছিল না সেখানে। ঠিক তখনই টিক 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 ঘড়ির কাঁটার শব্দ। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে কোনো ঘড়ি নেই। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল। অন্ধকারে শাওন টর্চ জ্বালাতে গিয়ে দেখে ব্যাটারি সম্পূর্ণ চার্জ থাকা সত্ত্বেও আলো জ্বলছে না। আমাদের বের হতে হবে। জয় আর্তনাদ করল, কিন্তু তখনই তোমরা কে? একটি শিশুর কণ্ঠ। ঘরের কোণে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা গাউন পরা, চোখ দুটো কালো গর্তের মতো। সে হাসছে,
কিন্তু তার মুখে কোনো দাঁত নেই, শুধু রক্ত। এখানে এসো, মেয়েটা হাত বাড়ালো। শাওন পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল। এটা কি? মেয়েটির হাত হঠাৎ লম্বা হতে হতে শাওনের গলা স্পর্শ করল, একটা ঠান্ডা ভেজা স্পর্শ। তোমরা আমার নতুন খেলার সাথী? মেয়েটির কণ্ঠ এখন একদম কানের পাশে, যদিও সে দূরে দাঁড়িয়ে আছে। রানা টর্চটা ছুঁড়ে মারতেই তা মাঝপথে থেমে গেল, বাতাসে ঝুলছে। জয় মাটিতে পড়ে থাকা ভাঙা আয়নার টুকরোয় দেখল তাদের পিছনে দাঁড়িয়ে আছে আরও ৫-৬ জন, সবাই একই সাদা গাউন পরা, মুখে রক্তাক্ত হাসি। টিক 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 শব্দটা এখন ঘরের চারদিক থেকে ভেসে আসছে। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল, খেলার সময় শেষ, এবার ভোজের সময়। দেওয়াল থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করল। শাওন লক্ষ্য করল সেই রক্তে ভাসছে ছোট ছোট হাড়, শিশুর আঙুলের হাড়। চলো এখান থেকে। রানা দৌড়াতে দৌড়াতে দরজার দিকে গেল, কিন্তু দরজা এখন পাথরের মতো শক্ত। হঠাৎ ক্র্যাশ! আয়নার টুকরোগুলো নিজে থেকে উড়ে এসে জয়ের গায়ে ফুটে গেল। রক্ত ঝরতে লাগলো, কিন্তু জয় যেন কিছুই টের পাচ্ছে না। সে শুধু হাসছে, সেই একই রক্তাক্ত হাসি। জয়, তুমি কি শুনতে পাচ্ছ? শাওন নাড়া দিতেই জয়ের মুখ থেকে বেরিয়ে এলো, ওরা আমাদের মাংস চায়, হাড় চায়, আত্মা চায়। এবং তখনই সমস্ত আলো নিভে গেল। জয়ের মুখ থেকে বের পড়ল কালো তরল কিছু, মেঝেতে ছড়িয়ে পড়ল জীবন্ত ছায়ার মতো। শাওন আর রানা পিছু হটতে হটতে পিঠ ঠেকালো দেওয়ালে, কিন্তু দেওয়াল এখন নরম, উষ্ণ, যেন কারো বুক। এটা কি? রনার কণ্ঠে আটকে গেল। দেওয়াল থেকে বেরিয়ে এলো অসংখ্য হাত, শিশুর নরম হাত, বৃদ্ধের কাঁপানো আঙুল, নৈরীর রক্তাক্ত নখ। তারা জড়িয়ে ধরল শাওনদের। ভাঙা আয়নার টুকরোগুলো হঠাৎ উড়ে এসে বৃত্তাকারে ঘিরে ধরল শাওনকে। প্রতিটি টুকরোয় দেখা গেল ভিন্ন ভিন্ন বিভীষিকা। প্রথম টুকরোতে জয়কে দেখা যাচ্ছে দোতলার চেয়ারে বসে আছে, তার চোখ দুটো সেলাই করা। দ্বিতীয় টুকরোতে রানা দৌড়চ্ছে এক অন্তহীন করিডরের পিছনে সেই সাদা গাউনের মেয়েরা। আর তৃতীয় টুকরোতে শাওন নিজেকে দেখল, মুখে সেই রক্তাক্ত ফিতা। এসো, আমাদের সাথে থাকো, শাওনের কানে ফিসফিস করল শতকণ্ঠ। রানা হঠাৎ লক্ষ্য করল মেঝেতে জয়ের ফেলে যাওয়া ব্যাগ থেকে পড়ে গেছে একটা পুরনো ডায়েরি, কালীপ্রসাদের হারানো ডায়েরি। পাতা উল্টাতেই চোখে পড়ল, যে এই বাড়িতে প্রবেশ করবে সে কখনো বের হতে পারবে না, যদি না বাকিটা ঘষে মুছে ফেলে। ঠিক তখন সব আলো জ্বলে উঠল। ডায়েরির শেষ পাতায় রক্তে লেখা যে প্রবেশকারী যদি নিজের রক্ত দিয়ে স্বাক্ষর করে। শাওন দ্রুত আঙুল কেটে স্বাক্ষর করতেই ঘরটা কেঁপে উঠল। সব ভূতপ্রেত গর্জন করতে করতে আয়নার ভিতর ঢুকে গেল। জয় জ্ঞান ফিরে পেল, দরজা খুলে গেল। তারা দৌড়ে বেরিয়ে আসতেই বাড়িটি ভেঙে পড়ল এক ভয়ঙ্কর চিৎকারের সাথে। ভোরের আলোয় গ্রামবাসীরা ছুটে এসে দেখে কালীকুঠি এখন ধ্বংসস্তূপ। কিন্তু হাসপাতালে শাওন তার গলায় এখনো দৃশ্যমান নীল আঙুলের দাগ। রানা প্রতি রাতে একই দুঃস্বপ্ন দেখে। আর জয়, সে এখনো মাঝে মাঝে অচেনা ভাষায় কথা বলে। আর ধ্বংসস্তূপের ওপর একটি মাত্র জিনিস অক্ষত পড়ে আছে, সেই ভাঙা আয়না। যে কেউ এগিয়ে গিয়ে তাতে মুখ দেখে ফেলে। এতক্ষণ আপনারা শুনছিলেন অয়ন তালুধির লেখা এক ভয়ঙ্কর গল্প, কালীকুঠির অভিশপ্ত রহস্য। প্রেজেন্টেড বাই নরকে নোটবুক, ডিরেক্টেড বাই সৌরভ পাল। গল্পের কথক প্রীতম, বিভিন্ন চরিত্রে সন্দীপ, সায়ন, সুমন, গৌরব। এ শব্দ উপস্থাপনা এবং ভিডিও এডিটিং সৌরভ পাল। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেক মঙ্গলবার ও শনিবার ঠিক রাত ৮টায় নতুন নতুন ভৌতিক গল্প আসতেই থাকবে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।